বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখন সারা দেশ যারা রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখতে চায়, তাদের অধিকাংশ মানুষ ভারতবর্ষে যে দুটো রাজ্যে নির্বাচন হয়েছিল, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, আর তার সাথে বেশ কিছু সিটে নির্বাচন হয়েছিল, সেই যেগুলো উপনির্বাচন হয়েছিল সেইগুলো নিয়ে সেই খবর নিয়ে ব্যস্ত আছে। তো আমি সেই সময়ই একটা অন্য খবর নিয়ে আলোচনা করতে চাইছি। তো সেই খবরটা একটু বলেই নিই। সেটা হচ্ছে দু লাইনে। প্রথম লাইন হচ্ছে, মহারাষ্ট্রে বিজেপি লেড গভর্নমেন্ট যে ছিল, তাদের দল, তিনটে দল মিলিয়ে তারা সেখানে একটা বেশ ভয়ানক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে জয়লাভ করেছে। অর্থাৎ মহায়ুতি, বিজেপি, একনাথ শিন্দে শিবসেনা এবং অজিত পাওয়ার এনসিপি। আর তার উল্টো ঠিক ঝাড়খণ্ডে আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি এরা এখানে জয়লাভ করেছে। বেশ ভালো সিটেই জয়লাভ করেছে। সেটা হয়তো যেভাবে বিজেপি লেড যে জোট, সেটা মহারাষ্ট্রে যতটা করেছে, এখানে হয়তো ঠিক ততটা নয়, কিন্তু ভালোভাবেই জিতে গেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এককভাবেই আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছি না, আমি এখন পাকিস্তানের খবর নিয়ে আলোচনা করতে চাইছি। সে পাকিস্তানের খবরটা হচ্ছে যে আপনারা জানেন, পাকিস্তানে কদিন আগেই আমাদের দেশে, ভারতবর্ষে কী হয়েছে, বামপন্থী মনোভাবাপন্ন এবং উদারপন্থী মনোভাবাপন্ন কিছু লোক তারা পাকিস্তানের জন্য খুব হচ্ছে যে একটা দেখায় যে পাকিস্তানে সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হওয়া উচিত। অর্থাৎ যাকে বলে পাকিস্তান পরস্ত, অর্থাৎ পাকিস্তান প্রেমী কিছু রাজনৈতিক নেতাও আছেন, তারাও পাকিস্তান প্রেমী। এবং কিছুদিন আগে একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে পাকিস্তানে একটা খেলা হবে। সেই খেলায় ভারতবর্ষ বলে দিয়েছে আমরা যাব না, ভারতের যে ক্রিকেট টিম তাদেরকে ভারত থেকে পাঠানো হবে না। এবং এই খবরটা তারা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকেও জানিয়ে দিয়েছে। এইটাকে নিয়ে আমাদের দেশের কিছু এরকম উদার এবং বাম লোকজন, বিশেষ করে কিছু সাংবাদিক, তারা খুব প্রচার চলছে সোশ্যাল মিডিয়া, কেন যাবে না ভারত, এটা খুব অন্য হচ্ছে। যখন যাবে সেখানে প্লেয়ারদের, ভারত নিরাপত্তার প্রশ্ন হচ্ছে, ভারতের নিরাপত্তা নেই, সেখানে প্লেয়ারদের নিরাপত্তা পাকিস্তান দিতে পারবে না, এরকম একটা কোশ্চেন তুলে তারা খুব দলের, মানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সমালোচনা করছিল। কিন্তু দেখুন কি খবরটা বেরিয়ে এসেছে। আমি গত একদিন দুদিনে পাকিস্তানের খবরগুলো দেখছিলাম। পাকিস্তানে আপনার গত পরশু হচ্ছে যে খুররাম প্রদেশে একটা বাসের মধ্যে উগ্রপন্থীরা গুলি করে 42 জন লোককে মেরে দিয়েছে। 42 জন। তার একটা সেক্টারিয়ান ভায়োলেন্স। এবং সেটা আমি বেশ কিছু নিউজ দেখছিলাম, আল জাজিরা লিখেছে, অ্যাটলিস্ট 42 পিপল কিল্ড ইন সেক্টারিয়ান ভায়োলেন্স ইন পাকিস্তান, খাইবার পাখতুনওয়াতে হয়েছে। কী করেছে, বাসে করে যাচ্ছিল এবং বন্দুকধারীরা সেখানে যে বাসের মধ্যে এবং ব্যাপকভাবে গুলি করে মেরেছে। এইটা তারপর যে ব্যাপারটা যেটা সেক্টারিয়ান ভায়োলেন্স বলছে, সেটা আমি বিস্তৃত যাচ্ছি না, কারণ লিখেছে, সেক্টারিয়ান ভায়োলেন্স হ্যাজ এসকালেটেড সিন্স জুলাই ইন খুররাম, এ রিজিয়ন বর্ডারিং আফগানিস্তান, বিটুইন শিয়া অ্যান্ড সুন্নি ট্রাইবস ওভার ল্যান্ড ডিসপুটস। জমি জায়গার যে কিছু প্রবলেম আছে, সেই জন্য এইটা নাকি হয়েছে। এটা দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই, এবং এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর 42 জন লোককে মেরে দিয়েছে। তো এইটা আল জাজিরা খবর দিয়েছে। সিমিলারলি আপনার সবেতেই খবর দিয়েছে। আপনার ডন বলেছে, ওখানে পাকিস্তান টিভি যে ডন বলেছে, সামা টিভি বলেছে, আজ ইংলিশ টিভি বলেছে পাকিস্তানের। তো এইভাবে প্রায় সমস্ত নিউজ চ্যানেলই সেখানে কিন্তু এটাকে নিউজ করেছে। আমাদের ভারতবর্ষের যে সমস্ত চ্যানেল আছে তারাও এটাকে নিউজ করেছে, নিউজ করেনি তারাও নিউজ করেছে। তা এখন যে বিষয়টা হচ্ছে, এর মধ্যে আমি দুটো ঘটনা আছে। একটা ঘটনা হচ্ছে, একজন পাকিস্তানি যে ইউটিউবার আছে, তার একটা ভিডিও আজকে শুনছিলাম। মোটামুটি নামই ইউটিউবার, জার্নালিজমে ডক্টরেট করেছে, তার মাঝে তার ভিডিও দেখি। সে নিজের সরকারের সমালোচনা করছে, অন্যদের সরকার, ভারতের সঙ্গে সে খুব বন্ধুত্ব চায়, কিন্তু সেটা হয়ে উঠছে না।
তো সে উম, একটা ভিডিও করেছে, করে সরকারের উপর তার ফ্রাস্ট্রেশনটা একবারে ওপেন করে বলে দিয়েছে। সেই ভিডিওটা আমি একটু আধটু শোনাবো আপনাদেরকে। সেই ভদ্রলোকের চিমা, ডক্টর চিমা তার ফ্রাস্ট্রেশনটা একদমই করে দিয়েছে। আমি সেই ভিডিও শুনছিলাম যে হোয়াট এ প্যাথেটিক কন্ডিশন প্রিভেলিং ইন পাকিস্তান নাও। কি একটা ভয়ানক প্যাথেটিক কন্ডিশন পাকিস্তানে এখন চলছে। এবং তার আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে পাকিস্তানের যে ইমরান খানের যে পার্টি, সেই পার্টি হচ্ছে টিটিপি, তেহরিকি পাকিস্তান তেহরিকি ইনসাফ, ঠিক আমার ইয়ে ছিল যে পাকিস্তান তেহরিকি ইনসাফ, পিটিআই। এই যে পার্টি, তারা আগামীকাল 24শে নভেম্বর ইসলামাবাদে একটা ধর্নার ডাক দিয়েছে, ব্লকের ডাক দিয়েছে। কারণ এখন পাকিস্তানের যে সরকার চলছে, শাহবাজ শরীফের সরকার, সেই শরীফের সরকার ইমরান খানকে জেলে ভরে দিয়েছে। তার বিভিন্ন যে ক্ষমতায় থাকাকালীন তার যে কর্মকাণ্ড, সেই নিয়ে জেলে ভরে দিয়েছে। এবং সেইটা যেটা বক্তব্য ইমরান খানের পার্টির, ওই তেহরিকি পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টি, তাদের যে নেতারা এখন বাইরে আছে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা বলছে যে এটা অন্যায়ভাবে করেছে। এবং নওয়াজ শরীফ যে ক্ষমতায় এসেছে, সেটা কিন্তু হচ্ছে যে মিলিটারি, ওখানকার মিলিটারি হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, এবং তারাই সরকারে কে ক্ষমতায় থাকবে কে থাকবে এটা ঠিক করে। এবং কোনো নেতা বা কোনো পার্টি যদি তাদের বিরুদ্ধে যায়, তাদের এগেনস্টে কোনো একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, তখন তারা তাকে যে কোনো ক্ষমতাচ্যুত করে দেয়, এবং সেখানে আবার তাদের মনোমতো একজনকে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দেয়। তো এই যে পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি, ইমরান খানের পার্টি, সে ক্রিকেটার ছিল, আপনারা শুনেছেন, আমি আগেও বলেছি, সে তার দল আগামীকাল ইসলামাবাদে একটা ব্লকেডের ডাক দিয়েছে, ইসলামাবাদ চলো, এই বলে তারা দিয়েছে। কিন্তু এটা বললে কী হবে, এর মধ্যে এই বিষয়টা নিয়ে কোর্টে কেস উঠেছিল, কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট এটাকে ক্যান্সেল করে দিয়েছে, যে কোনো প্রোটেস্ট অ্যালাউ করা হবে না ইসলামাবাদে। এই অ্যালাউ করা হবে না এইটা বলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওরা পিটিআই অ্যাডামেন্ট হয়ে আছে যে আমরা 24 তারিখ 24শে নভেম্বর, আগামীকাল রবিবার দিন আছে, আমরা ইসলামাবাদে আমাদের যে প্রোটেস্ট, সে ইসলামাবাদ অভিযান, সে অভিযান আমরা চালু করে রাখবো। তো এইরকম একটা পরিস্থিতি পাকিস্তানে একেবারে সাজরব। হ্যাঁ, রেঞ্জার্স এন্টার ইন ইসলামাবাদ, সমস্ত পাকিস্তান রেঞ্জার্সের যে মিলিটারির যে লোক, তারা ইসলামাবাদ এসে ঘিরে দিয়েছে এবং তারা পৌঁছে গেছে। এবং সারা ইসলামাবাদকে ওই বিভিন্ন ওই ট্রাক দিয়ে, বড় বড় দিয়ে সেগুলো ঘিরে দেওয়া হয়েছে। ফলে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। শুধু সেখানেই নয়, সারা দেশের সমস্ত ন্যাশনাল হাইওয়ে তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত দেশের ন্যাশনাল হাইওয়েকে, সারা পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েকে বন্ধ করে দেওয়া হয়েছে। সব জায়গায় একটা, যেমন একটা সমস্ত বড় বড় জায়গায় সব কারফিউ ভাব। এবং বলা হচ্ছে যে আমি যে ইউটিউবটা শুনছিলাম, সেটা আমি একটু শোনাবো। আমি সাধারণভাবে নাম ধরে কারো এভাবে বলি না, কিন্তু যেহেতু তার একজন সাংবাদিক তার খবরটা শোনাচ্ছে, সেই তার নামটা বললাম আমি। আপনারা সেখানে দেখতে পারেন, আমি অল্প অল্প করে শোনাবো যে সে কীভাবে বলছে যে পাকিস্তানের কন্ডিশনটা এখন কী অবস্থায় আছে। মানে কেউ যে হাসপাতাল যাবে সে উপায় নাই, কেউ যে এয়ারপোর্ট যাবে সেই উপায় নাই, কেউ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সে উপায় নাই। যারা বাইরের থেকে হয়তো স্টেশনে ট্রেনে এসে নেমেছে, তারা বাড়ি যেতে পারবে না। যাদের ট্রেন ধরার কথা ছিল, তারা ট্রেন ধরতে পারবে না। এরকম অবস্থা। সারা পাকিস্তান এখন একটা ডেডলক কন্ডিশনে চলে গেছে। ডেডলক কন্ডিশন মানে যাকে বলে ঘরে যেমন লক করে দিই, সেরকম সারা দেশটা লক হয়ে গেছে যাকে বলে। তো এইরকম একটা অবস্থা পাকিস্তানে চলছে, এবং সেই অবস্থাটা আজকে খুব মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। ভাবুন, একটা দেশ যারা হচ্ছে কি যে আমাদের সাথে, ভারতের সাথে একসাথেই তারা ইয়ে করেছিল, স্বাধীনতা পেয়েছিল, কিন্তু আজকে তাদের অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে। দেশে খাবার নাই, দেশে কোনো উৎপাদন নাই, দেশে কোনো ইন্ডাস্ট্রি নাই, এবং সেখানে যারা গোস্বামী, যারা রাজনৈতিক দলের নেতারা, মিলিটারি, তারা দিব্যি মৌজ আছে। সাধারণ জনগণের কথা ভাবার কারো কোনো সুযোগই নাই। এরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান চলছে। তো যাই হোক, আমি সেইটা একটু শোনাই, আপনার ভিডিওটা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে সে পাকিস্তানের একজন নামী জার্নালিস্ট, তার মুখে পাকিস্তানের কী কন্ডিশন। আমি সবটা শুনতে পারবো না, কারণ ভিডিওটা বড় আছে, প্রায় 15-20 মিনিটের ভিডিওটা আছে। তো আমি একটু শুনিয়ে তারপর আপনাদেরকে বলবো, শূন্য অবস্থাটা।
बाद के इर्द गिर्द कंटेनर्स लगा दिए। कुछ दिन पहले मुझे एक डिप्लोमेट ने ये कहा कि ये इस्लामाबाद नहीं है, ये कंटेनराबाद है, यानी कि यहाँ সমস্ত বড় বড় কন্টেনার দিয়ে ঘিরে দিয়েছে कंटेनर ही চারদিক সমস্ত कंटेनर्स রাস্তা है। রাস্তা। मुझे समझ नहीं आ रही मातम किसकी अकल पे करना चाहिए, हुकूमत की या अपोजिशन की। इमरान खान साहब जो हैं इस मुल्क पे रहम खाएं। जब 2018 से लेके 21 तक वो हुकूमत में थे, 22 तक, तो थोड़ा अरसा प्रोटेस्ट नहीं हुए। जब वो अपोजिशन में जाते हैं सारा 2018 থেকে 21-22 তো পর্যন্ত ক্ষমতায় ছিল ইমরান খান, তখন কিন্তু কোনো প্রোটেস্টেশন হয়নি। যেমনি সে হচ্ছে কি যে ক্ষমতার থেকে চলে গেছে, অমনি তার দল বল লোকজনকে নামিয়ে দিয়েছে, প্রোটেস্ট করে চারদিকে কোনো রকম সরকারের কাজকর্ম হতে দেবো না, রাস্তাঘাট ব্লক, মানুষ কাজ করতে পারছে না, ব্যবসাদাররা ব্যবসা করতে পারছে না, তারা কোথায় যায়? ও বলছে কোশ্চেনটা খুব ভ্যালিড তুলেছে, মানে ইট ইজ অল ভ্যালিড কোয়েশ্চেন্স। আবার একটু এগিয়ে নিয়ে আর একটু শুনুন। कर दी है पाकिस्तान की, मेन हाईवेज बंद कर सकती है, ना मुल्क के अंदर शादी हो सकती है, ना किसी की फतीदगी पे कोई पहुंच सकता है, ना कोई अपने किसी मरीज को अस्पताल लेके जा सकता अस्पताल पहुंचते पारबे ना, ना हम किसी की खुशी में जा सकते हैं, ना किसी की कमी में जा सकते हैं। मुझे ये बताएं ये मुल्क कैसे चलेगा? इंडिया और बांग्लादेश और नेपाल ना जाए। आपने कभी नेपाल जाके देखा कितना अच्छा माहौल है वहां पे? जो अपने लिए, जो अपनी जात के लिए सारा कुछ इस मुल्क में आग लगा देना चाहते हैं, अपने लिए सारा कुछ। इस्लामाबाद के अंदर कारोबारी लोग कहते हैं जी कि हमारे लिए तो इतनी मुश्किलात हैं कि हम कहीं पहुंच ही नहीं सकते। किसी जगह के अंदर एक चीज जो मैंने नोट की है, मुल्क के अंदर हमेशा जो बिजनेसेस है ना वो सेंटीमेंट्स पे चलते हैं। लोगों को पता है यार इंडिया के अंदर जो है ना यूनिकॉर्न्स आ रही हैं, पाकिस्तान में उनको पता है यार वहां ना जाना, वहां चाइनीज को भी मारा जाता है। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাইছে। আরে ভাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কি করে? তোমার এই অবস্থা থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি এফডিআই কি করে আসবে? কোন দেশের কোন ব্যবসাদার এখানে এসে নিজের টাকা বিনিয়োগ করে অশান্তি কিনতে চাইছে? নিজেই বলছে পাকিস্তানের মধ্যে চীনের ইঞ্জিনিয়াররা যারা কাজ করতে আসছে তাদেরকে মার্ডার করে দেওয়া হচ্ছে। এবং এ বলছে প্রথমে শুরুতেই যে গত 10 দিনে পাকিস্তানে 100 জন লোক মারা গেছে, 100 পিপল ডায়েড ইন ভায়োলেন্স। 42 জন তখন হয়েছে খুররামে, এই বাদে বিভিন্ন পুলিশ মারা গেছে, মিলিটারির লোক মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, এবং 100 জন লোক মারা গেছে 10 দিনে। এইরকম একটা যেখানে কন্ডিশন দেশের, এবং আগামীকাল যেহেতু তারা হাইকোর্টের যে ব্যান, যে মিছিল ব্যানের অর্ডারের পরেও সেই যে পিটিআই তারা যে জোর করে ইসলামাবাদ পাকিস্তান তেহরিক ইনসাফ তারা ইসলামাবাদে জোর করে ধর্ণা দিতে চাইছে, এটা দেশটার জন্য খুবই হচ্ছে যে দুর্ভাগ্যজনক ব্যাপার। একটা দেশে উন্নয়িত কিছু হয়নি এবং লাইকলি দে আর ইন দ্য ভার্জ অফ কোলাপস, একদম দেশটা বসে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। এইরকম একটা অবস্থায় একটা দেশ কদিন চলবে এবং কীভাবে চলবে সেই প্রশ্নটাই ও করেছে। আর একটু শোনায় দেখুন কি বলছে। छोड़ना चाहता है। आई वाज शॉक्ड टू नो, मुझे एक सफारतकार ने ये बताया, उसने कहा कि हम जिन लोगों को स्कॉलरशिप देते हैं वो वापस नहीं आते। हम स्कॉलरशिप যাদেরকে পড়তে বিদেশে পাঠায়, স্কলারশিপ দিয়ে পাঠায়, তারা সেখানে ফেরত আসে না, সেখানে থেকে যায়। কোনো লোক ওখানে চাইছে, কোনো ব্যবসাদার চাইছে না ছেলে এখানে থাকুক, কোনো জার্নালিস্ট চাইছে না ছেলে এখানে থাকুক, কোনো প্রফেসর চাইছে না, আমি পুরো ভিডিওটা শুনেছি, কোনো প্রফেসর চাইছে না সে পাকিস্তানে থাকুক, কারণ তারা বুঝতে পারছে যে পাকিস্তানের ভবিষ্যৎ একদম শেষের মুখে। ছেলেপুল্লা পাকিস্তানে, এটা স্বাভাবিকভাবে হয়। দেখা যায় যে দেশে, এমনকি একটা দেশের মধ্যে যে রাজ্যে অবিরত অশান্তি হয়, অবিরত গোলমাল হয়, পাকিস্তানের বালুচিস্তানে দেখুন, এই খাইবার পাখতুনখোয়াতে দেখুন, রেগুলার গোলমাল লেগে আছে, রেগুলার মারামারি, রেগুলার খুনোখুনি লেগে আছে। তো সেখানে কোনো সচেতন বাবা মা তারা ছেলেপুলোকে নিজেরাই বা কেন থাকবে, তারাই ছেলেপুলোই বা কেন রাখবে? যা আছে গুলি গাড়ি দিয়ে পালিয়ে চলো বাবা, বাইরে যে খুব কষ্ট করে চলবে তাও ভালো, কিন্তু এখানে এটা থাকার মতো জায়গা নেই, এখানে এইভাবে থাকা যাবে না। এইটা পাকিস্তানে আজকে মানে অবস্থাটা দাঁড়িয়েছে কি, অথচ এরা ভারতকেই অবিরত হিংসা করতে থাকে। আর ভারতের কিছু ভারতের লোক আছে যারা, ওই যে প্রথমেই বলছিলাম যে বাম লিবারের লোকজন, তারা পাকিস্তানের হয়ে ওকালতি করতে থাকে। হ্যাঁ, এখন একটা খবর শুনলাম একটু আগে যে আমেরিকায় নাকি ট্রাম্পের বিরোধী বেশ 2-1 লোক যারা বলেছিল ট্রাম্প জিতলে আমরা আমেরিকা ছেড়ে চলে যাই, সেরকম একজন জার্নালিস্ট নাকি যেন
সে হচ্ছে যে আমেরিকা ছেড়ে চলে যাবে বলে ঘোষণা করেছে, সেটা নিয়ে আমেরিকার মিডিয়াতে চর্চা চলছে। তেমনি ভারতেও ওই থার্ড টাইম প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে কিছু লোক বলেছিল যে আমরা পাকিস্তান ভারত ছেড়ে চলে যাব, হ্যাঁ, ভারতে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো। কেউ কেউ বলেছে আমরা পকোড়া বেচবো, কিন্তু ফাইনালি তার কিছুই হয়নি। কারণ হচ্ছে কি যে যার মতো ঠিক এখানেই ঠেকে গেছে। তো তেমনি ওখানে কিন্তু পাকিস্তান থেকে চলে যেতে সবাই একেবারে মানে একই রকম অবস্থা। এই অবস্থাটা থেকে কী করে যাদের উদ্ধার হবে সেটা তো আমারও জানা নেই আর কি, মানে কেউই জানে না। যে কালকে তো একদম সাজু রব, যুদ্ধ রব, দেশের জনগণের সঙ্গেই আর দেশের হচ্ছে যে সরকারের এবং পুলিশ মিলিটারির সঙ্গে একদম যুদ্ধ রব। জনগণ মানে মূলত এই ইমরান খানের পার্টির সঙ্গে। তো এইটা একটা লেটেস্ট ডেভেলপমেন্ট পাকিস্তানে। কারণ কালকের পর পাকিস্তানের অবস্থাটা কী হয়, এবং কালকে যদি সত্যি ওরা অ্যাডামেন্ট হয়ে ওখানে পৌঁছে ইসলামাবাদে, এবং সেখানে যদি পাকিস্তানের মিলিটারি পুলিশ যদি তাদেরকে গুলিগালা করে এবং তাতে যদি বহু লোক মারা যায়, সে দায়টা কে নেবে? এবং সেটা সবার কাছে একটা ভয়ের ব্যাপার আছে যে এটা এরকম একটা অবস্থা হলে সেটা কোথায় যাবে এবং কিভাবে হবে। তো এই খবরটা গুরুত্বপূর্ণ বললাম। আমি ওই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে সন্ধ্যার মানে ফিল্ড থেকে যে তথ্যটা পেয়েছিলাম ঝাড়খণ্ডে মূলত বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, মহারাষ্ট্রেরটা বিভিন্ন নিউজ চ্যানেল দেখে, ইউটিউব চ্যানেল দেখে, মহারাষ্ট্রের কিছু ইউটিউব নিউজ দেখে আমি নিজের মতো একটা অ্যান্টিসিপেট করেছিলাম। সেটার সঙ্গে কতটা মিললো কতটা মিলেনি সেটা আমি আজকের সন্ধ্যার ভিডিওতে আপনাদের জানাবো। কারণ ওটা একটা বার্নিং খবর, ওটার বার্নিং একটা খুব গুরুত্বপূর্ণ খবর। কারণ এই দুটো রাজ্যের নির্বাচনের পর আগামী দিনে ভারতবর্ষের বাকি নির্বাচনগুলো কী হবে তার একটা গতি ঠিক হবে। ধন্যবাদ, নমস্কার।